জাপানে কোনো এক বসন্তের সকালে একটা ট্রেন তার শেষ স্টপেজে এসে দাঁড়ায়। আর মাত্র 3 মিনিটের মধ্যেই ট্রেনটার সেই দিনের মতো যাত্রা শেষ হতো। কিন্তু শেষের সেই 3 মিনিটের মধ্যেই ট্রেনটাতে ওঠা 107 জন মানুষ হারিয়ে যাবে। সময়টা তখন সকাল 6টা বেজে 11 মিনিট। আর জাপানের এই জায়গাটার নাম ওসাকা এবং আমাগাসাকি। এই অঞ্চলের বেশিরভাগ রেললাইন কন্ট্রোল করে ওয়েস্ট জাপান রেলওয়ে কর্পোরেশন। এই কোম্পানির কোয়ার্টার ওসাকা শহরেই অবস্থিত। কিন্তু আমাদের যাত্রা শুরু হবে এই কোম্পানির হানাতেন ব্রাঞ্চ অফিস থেকে, যেখানে 23 বছর বয়সী বায়ুজিরো তাকামি নামের সেই ট্রেন চালক ঘুম থেকে উঠে সকাল 6টা 21 মিনিটে প্রস্তুতি নিতে থাকে তার শিফট শুরু করার জন্য। তিনি তার জন্য নির্ধারিত ট্রেনে গিয়ে পৌঁছায়। সেখানে 6টা 48 মিনিটের মধ্যে সব চেকিং সম্পন্ন করে। তিনি ট্রেনটাকে নিয়ে হানাতেন শহরে যেতে থাকে তার প্রথম যাত্রীদেরকে তুলতে। তাকামি তার ট্রেনটাকে কাতামাচি লাইন ধরে মাতসুয়েমা স্টেশনে নিয়ে যায়। সবকিছু নির্ধারিত সময় মতোই চলছিল। কিন্তু মাতসুয়েমাতে স্টেশন থেকে আবার হানাতেনের কায়োবাশি স্টেশনে আসার সময় তাকামি 1 মিনিট 20 সেকেন্ড লেট করে ফেলে। আবার ট্রেনটা 47 সেকেন্ড দেরি করে আমাগাসাকি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এই রুটে আমাগাসাকি স্টেশনের ঠিক আগে একটা বাঁকে অটোমেটিক ট্রেন স্টপ সিস্টেম চালু হলে ট্রেনটার গতি কমে যায়। ট্রেনটা কোনো মতে 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাঁকটা কাটিয়ে 50 সেকেন্ড দেরিতে পরের স্টেশনে গিয়ে পৌঁছায়। এই স্টেশনে ট্রেনটা তার নির্ধারিত 4 মিনিট সময় দাঁড়িয়ে নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ করে। এবার পরবর্তী স্টেশন তাকারাজুকার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকামি একটা রেড সিগন্যাল মিস করে ফেলে। তাই ট্রেনটার অটোমেটিক ইমার্জেন্সি স্টপ সিস্টেম ট্রেনটাকে পুরোপুরি থামিয়ে দেয়। যদিও তার এই ঘটনা ট্রাফিক পুলিশকে জানানো উচিত ছিল, কিন্তু তাকামি কাউকেই কোনো ইনফর্ম করে না। ট্রেনটা তাকারাজুকা স্টেশনে 44 সেকেন্ড দেরিতে এসে পৌঁছায়। তাকামি ওমাগাসাকির উদ্দেশ্যে আবার রওনা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ট্রেনটা আবার যাত্রা করে। 34 সেকেন্ড দেরি নিয়ে ইতামি স্টেশনে পৌঁছে তাকামি দেরি করে ব্রেক করে ফেলে। তাই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে আরো কিছুটা সামনে গিয়ে থামে। পরবর্তীতে তাকামি ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করে। ট্রেনটাকে 72 মিটার আবার পেছনে চালিয়ে প্ল্যাটফর্মে ব্যাক করে। এর ফলে সব মিলে দেরি হয় 1 মিনিট 20 সেকেন্ড। ট্রেনের অপর পাশে বসে থাকা কন্ডাক্টর মাসাতোশি মাতোশিতাকে তাকামি ফোন করে বলে, আপনি কি দয়া করে আমার ভুলটা মাফ করবেন? মাসাতোশি কিছু বলার আগেই এক প্যাসেঞ্জার তার পাশের জানালায় নক করে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। মাসাতোশি তাকামির কলের ঠিক টাইমে উত্তর দিতে পারেনি। কিছুক্ষণ পরেই সে ট্রাফিক কন্ট্রোলে কল করে পুরো বিষয়টা জানিয়ে দেয়। এদিকে যতটা দ্রুত সম্ভব ট্রেনটাকে চালিয়ে তাকামি ডিলেটাকে 1 মিনিটেরও কমে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু তখন তার কিছুটা গতি কমিয়ে আনা উচিত ছিল, কারণ সামনেই একটা বাঁক ছিল যার সর্বোচ্চ গতিবেগ 70 কিলোমিটার থাকার কথা ছিল। অথচ ট্রেনটা তখন চলছিল 116 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এর কিছুক্ষণ পরেই ট্রেনটা বাঁক নেয়, যার পরে ট্রাফিক কন্ট্রোল তাকামিকে কল করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুর্ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যেই শহরের ফায়ার সার্ভিস টিমগুলো তাদের উদ্ধার অভিযান শুরু করে। প্রথমেই তারা দ্বিতীয় বগি থেকে উদ্ধার কাজ আরম্ভ করে, কারণ তারা প্রথম বগিটাকে শুরুতে দেখতে পায়নি, যেটা একটা বিল্ডিং এর পার্কিং এরিয়ার মধ্যে সম্পূর্ণভাবে ঢুকেছিল। প্রথম বগিতে থাকা 92 জনের মধ্যে ট্রেনের চালক সহ 43 জনই প্রাণ হারায়। দ্বিতীয় বগিটা বিল্ডিং এর দেয়ালের সাথে জোরে ধাক্কা লেগে পড়েছিল। আর এই দ্বিতীয় বগিতে থাকা 132 জনের মধ্যে 57 জনেরই মৃত্যু হয়। তবে বাকি বগিগুলো থেকেও মোট 281 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ছিল 107 জন এবং আহতর সংখ্যা দাঁড়িয়েছিল 562 জনে।
কিন্তু কিভাবে মুহূর্তের মধ্যেই এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, এটা জানার জন্য প্রথমেই আমাদেরকে ট্রেনটার দিকে নজর দিতে হবে। ট্রেনটা ছিল সেই সময়ের সবচাইতে বেশি গতিসম্পন্ন এবং সবচাইতে বেশি যাত্রী বহনে সক্ষম একটা ট্রেন। মূলত যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থানে বেশি সংখ্যক মানুষ নিয়ে যাতায়াতের জন্যই এই ট্রেনটাকে চালু করা হয়েছিল। এই দুর্ঘটনার পরেই স্থানীয় এক সংবাদ পত্রিকায় খবর ছাপা হয় যে ট্রেনের ছাদের উপরে ভারী ভারী এয়ার কন্ডিশনার মেশিন ছিল, আর এগুলো ছিল একটু বেশি ভারী, আর সম্ভবত এগুলোর কারণেই ট্রেনটা তার ভারসাম্য হারিয়ে ফেলে আর এত বড় একটা দুর্ঘটনার শিকার হয়। এটা সেই নিউজ পেপারের দাবি ছিল। তবে এই ট্রেনে ডাটা রেকর্ডার সহ আরো অত্যাধুনিক কিছু ডিভাইস ইনস্টল করা ছিল, যেগুলোতে প্রতিদিনের ট্রেনের সম্পূর্ণ ট্রাভেলের খুঁটিনাটি সবকিছু রেকর্ড করা থাকতো। যেমন তাকামি ইতামি স্টেশনে এসে ব্রেক নেবার সময় দেরি করে ফেলেছিল, সেটাও এতে রেকর্ড করা ছিল। সেই সাথে ট্রেনটা যখন বাঁকের মধ্যে দিয়ে চলে গিয়েছিল তখন ট্রেনটা একটা মারাত্মক কর্নারে এসে ব্রেক কষেছিল। এখানে রেকর্ড করা গতি ছিল 116 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে ট্রেনের গতিসীমা থাকার কথা ছিল মাত্র 70 কিলোমিটার। হিসেব অনুযায়ী ট্রেনটা 106 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাঁক নিলেও লাইনচ্যুত হতো। তাহলে এখন প্রশ্ন হলো, নির্দিষ্ট গতিসীমার উপরে ট্রেন চলা সত্ত্বেও এটিএস মেশিন সিস্টেম কেন আগে থেকেই তাদেরকে হুঁশিয়ারি প্রদান করেনি? এর কারণ হলো ওই জায়গাতে অনেক পুরনো একটা এটিএস সিস্টেম ইনস্টল করা ছিল, তাই অতিরিক্ত গতির জন্য এই সিস্টেম কোনো রকম সংকেত প্রদান করতে পারেনি। অনুসন্ধানে এসব তথ্য উঠে আসার পর দুর্ঘটনার জন্য দায়ী করা হয় ট্রেনের চালককে। কেন কোনো চালক 1-2 মিনিটের ছোট একটু বিলম্বের কারণে এতটা বেপরোয়া হয়ে উঠবে? তবে চালকের এতটা বেপরোয়া হয়ে ওঠার কারণ হলো জাপানের পারফেকশন নীতি। সব সময় একদম সঠিক সময়ে ট্রেন চলার জন্য দেশটা যেন প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে, আর যাত্রীরাও তাই এটাই প্রত্যাশা করে যে তাদের ট্রেন কখনো 1 সেকেন্ডও লেট হতে পারবে না। তাই রেলওয়ে সংস্থাগুলো এ ব্যাপারে সবচাইতে বেশি তৎপর থাকে। কিন্তু 2-1 মিনিটের ছোট বিলম্ব এড়াতে এত বড় একটা লাইনচ্যুতের ঝুঁকি নেওয়া কতটা যুক্তিযুক্ত? ট্রেনটার বিলম্বের পরিণতি নিশ্চয়ই এতগুলো মানুষের প্রাণ দিয়ে দিতে হতো না। আর ঠিক এখানেই আমরা আবিষ্কার করব জাপান বাইরে থেকে ঠিক যতটা নিখুঁত, ভেতর থেকে ঠিক ততটা না। তাদের এই এক একটা পরিপূর্ণতার জন্য দিতে হয় চরম মূল্য, আর যেগুলো মোটেও সস্তা না। একদম নিখুঁতভাবে টাইম মেইনটেইন এবং অমানসিক পরিশ্রমের জন্য বর্তমানে জাপানে মানসিক সমস্যায় আক্রান্ত কর্মীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু অনেকেই হয়তো জানে না তাদের দৈনন্দিন জীবনই তাদের এই পরিস্থিতির দিকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে। উদাহরণস্বরূপ তাকামির দিকে একটু নজর দেয়া যাক। তাকামির সহকর্মীরা একটা সাক্ষাৎকারে জানান, দুর্ঘটনার আগের দিন তাকামির দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত একটানা কাজ করেছিলেন। তাদের সবচাইতে বড় সমস্যা ছিল তাদের ঠিকঠাকভাবে ঘুম হতো না। অসম্পূর্ণ ঘুম নিয়েই প্রতিদিন তাদের ভোর 4টার সময় উঠে যেতে হতো। তবে দুর্ঘটনার দিন তাকামির ঘুম থেকে উঠতে 6টা বেজে যায়। আর তাই তো তার কাজের জন্য যাতে দেরি না হয়ে যায়, তাই সকালের গোসলটা পর্যন্ত না করেই সে ট্রেনের দিকে ছুটতে থাকে। জাপানে অবশ্য প্রতিটা ট্রেন চালকের জন্য এটা একটা স্বাভাবিক ঘটনা। কারণ হলো এখানে প্রতিটা ট্রেনের ড্রাইভারকে দেরি করার জন্য শাস্তি ভোগ করতে হয়। শাস্তি হিসেবে তাদের প্রচুর পরিমাণে গালি দেয়া হয় এবং তাদের ভুলের জন্য প্রতিবেদন লিখতেও বাধ্য করা হয়। সেই সাথে আবার তাদেরকে দিয়ে ট্রেন লাইনের ঘাস পর্যন্ত কাটানো হয়। এসব কাজকে অনেকে মানসিক নির্যাতনও মনে করে। তাকামি নিজেও এই ধরনের শাস্তি 3বার ভোগ করেছিলেন, আর খুব সম্ভবত দুর্ঘটনার দিন তিনি এই শাস্তি এড়াতে চাচ্ছিলেন। তাই তো ফোন কলে মাসাতোশিকে তাকামি জিজ্ঞেস করেছিল যে তার ভুল মাফ করা হবে কিনা। যাত্রীর জন্য তার মনোযোগ সরে যাওয়ার কারণে মাসাতোশি আর সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আর এদিকে তাকামি ভেবেছিল মাসাতোশি হয়তো রেগে ফোন কল কেটে দিয়েছে। অবশেষে অফিসিয়ালভাবে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হয় এই দুর্ঘটনার মূল কারণ হলো বাঁকের মধ্যে দেরি করে প্রবেশ করা। তবে এর পরোক্ষ কারণ হলো কোম্পানির ড্রাইভার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা চালকের ঠান্ডা মাথায় ট্রেন চালাতে না পারার জন্য অনেক বেশি দায়ী। কোম্পানিগুলো হয়তো এমন ব্যবস্থা নিয়েছিল যাতে কর্মীরা তাদের কাজে আরো বেশি মনোযোগী হতে পারে, তবে সেটা কর্মীদের ভুল এবং সবকিছু নিখুঁতভাবে চলার পরিবর্তে উল্টো দুর্ঘটনার রাস্তা আরো খুলে দিয়েছিল। আর এমনটা কিন্তু জাপানে এখনো চলমান।